ঠিক সন্ধে ৬টা মানে এই সময় জেলা থেকে সরাসরি আর শুরুতে নজর রাখতে হচ্ছে অবশ্যই দিল্লির দিকে, তার কারণ দিল্লি বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে জঙ্গি উমর নবীর মৃত্যু, আত্মঘাতী হামলা। এবং জঙ্গি উমর নবী পেশায় কি? জঙ্গি উমর নবী পেশায় একজন চিকিৎসক। বিস্ফোরণের পর জালে 2 চিকিৎসক আসে এবং এর আগে কি দেখা গেছিল? জঙ্গি মডিউল, সেই জঙ্গি মডিউলেও আগে 2 চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। একাধিক প্রশ্ন উঠছে এই গোটা বিষয় থেকে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি। চিকিৎসকই কি তাহলে জঙ্গি? এই প্রশ্ন বারবার করে উঠছে। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল সন্ধ্যে থেকে প্রত্যেকটা আপডেট দিল্লি বিস্ফোরণের দফায় দফায় আমরা আপনাদের দিয়েছি এবং এখনো পর্যন্ত 12 জনের প্রাণ চলে গেছে। কিন্তু এই যে ডাক্তাররা জালে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কোথাও গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি উমর নবী পেশায় চিকিৎসক, তার আগে 2 জন চিকিৎসক জালে, তার আগে জঙ্গি মডিউলে 2 জন চিকিৎসক জালে, কোথাও গিয়ে দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে ডাক্তাররাই জঙ্গি। একেবারেই দেখো, সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে উঠেছে এবং শুধু যে ডাক্তাররা জঙ্গি শুধু সেটাই না, এবং এখানে সব থেকে বেশি আশ্চর্যের জায়গা, ডাক্তার তারা এমন একটি প্রফেশনের সঙ্গে যুক্ত যেখানে যে কোনো রোগীকে বাঁচানোর জন্য, তাকে ধর্ম নির্বিশেষে তাকে বাঁচানোর জন্য যেখানে তারা শপথবদ্ধ হন, সেই মানুষরাই যখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেখানেই সব থেকে বড় প্রশ্নটা উঠছে। এবার এদের মধ্যে লিঙ্ক কোথায়? এই উমর নবী কিংবা একেবারে প্রথমে যাকে গ্রেপ্তার করা হয়েছিল মোজাম্মিল কিংবা আদিল এবং এই উমর, এরা দুজনেই কিন্তু একসঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়াশোনা করেছিল এবং সেখানেই কোনো এক প্যারামেডিক্যাল সেখানে র্যাডিকালাইজেশনের সূত্রপাত করে এবং তারপর একে একে এই ফরিদাবাদ মডিউল সেটা আস্তে আস্তে জেগে ওঠে, জৈশে মোহাম্মদ তার বিস্তার ঘটায় এবং শুধু বিস্তার ঘটাই না, বিস্তারের মধ্যে একের পর এক ডাক্তারকে নিজেদের যে মডিউলের অংশ করে নিতে থাকে। একদমই শুরুতে যখন গ্রেপ্তার করা হয়েছিল আদিলকে এবং আদিলের পরে আদিলের সোর্স ধরে মুজাম্মিলকে, কিন্তু কখনোই ইনভেস্টিগেটররা তারা এটা ভাবতে পারেননি যে এই জায়গাটা এমন একটা জায়গায় চলে যাবে যেখানে একজন পেশায় চিকিৎসক, যে আলফালা মেডিকেল কলেজে যেখানে চিকিৎসার কাজ করাচ্ছে, সেখানের সেই একজন চিকিৎসক সে একজন ফিদায়ে অ্যাটাক করার জন্য একেবারে আত্মঘাতী হামলা করে বসবে। এবং এখানে আরো 2 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে শাহিন শাহিদ, তিনি কিন্তু একজন ফিমেল ফিজিশিয়ান, মহিলা চিকিৎসক এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিও এই মডিউলের সঙ্গে অত্যন্ত গুরুতরভাবে জড়িত ছিলেন। ফলে এবং আরেকজন সাজ্জাদ আহমেদ, তিনিও একজন পেশায় চিকিৎসক। এবং শুধু সেটাই নয়, এই যে বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে মেডিকেল পড়ানো হতো ফরিদাবাদের, সেখানকার আরো 3 জন শিক্ষককে, যারা মেডিকেল টিচার্স, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই মডিউলের সঙ্গে যুক্ত। ফলে এখন এই বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে যে এবারের যে জঙ্গি নাশকতা, তাতে বন্দুক হাতে মৃত্যুর দায় তারাই নিয়ে নিয়েছে যারা অ্যাকচুয়ালি বাঁচানোর জন্য শপথ। একেবারে মৈত্রেয়ী, অনেকগুলো প্রশ্ন উঠছে, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আর গতকালের এই ঘটনা, রক্তাক্ত হয়ে গেছে রাজধানী। কি দেখা যাচ্ছে দিল্লি হামলার এই ঘটনায়? একের পর এক চিকিৎসক যোগ দেখা যাচ্ছে। আমি আবারও মৈত্রেয়ীর কাছেই যাব। মৈত্রেয়ী, একের পর এক চিকিৎসক যোগ, এবার চিকিৎসকদেরকেই বোরে বানানো, জীবন বাঁচান চিকিৎসকরা, ডাক্তাররা, কোথাও গিয়ে তারাই বিস্ফোরণে জঙ্গি। এ প্রশ্ন যে জায়গায় উঠছে, এডুকেটেড যারা, অর্থাৎ শিক্ষিতদেরকে এবার টার্গেট করা হচ্ছে, জৈশ মগজ ধোলাই করছে এবার এডুকেটেডদের। এ তো সাংঘাতিক।
একেবারেই দেখো, এটাই কিন্তু এবারের যে এই যে জঙ্গি মডিউল, সেখানকার কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ জায়গা, এবং যেটা কিন্তু যে তদন্তকারী সংস্থারা রয়েছে তাদেরকেও কিন্তু ভাবাচ্ছে এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকেও। দেখো, শিক্ষিত মানুষদের জঙ্গি হওয়া এবং টেররিজমের সাথে যুক্ত হওয়ার ঘটনা নতুন নয়। সেই ওসামা বিন লাদেন থেকে শুরু করে পরপর এরকম প্রচুর জঙ্গির নাম রয়েছে, যারা কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কারোর ভালো জায়গা থেকে তার ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছে। ইঞ্জিনিয়ারদের এর আগেও দেখা গিয়েছে একাধিক বড় সড়ো এই ধরনের জঙ্গি হামলার ঘটনায় তাদের যুক্ত থাকা। কিন্তু চিকিৎসকদের, যাদের সাধারণভাবে যাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখা হয়, যাদের কাজ সবাইকে প্রাণ দেওয়া, নতুন জীবন দান করা, সেই চিকিৎসকরাই যে জঙ্গি হতে পারেন, সেই বিষয়টা কোথাও হয়তো গিয়ে নজরের আড়ালে ছিল, এবং সেই সুযোগটাই কিন্তু জয়েশ নিয়েছে একেবারে কলেজ বিশ্ববিদ্যালয় স্তর থেকেই, যেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন যে একেবারে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হচ্ছে সেই সময় থেকে তাদের মধ্যে র্যাডিক্যালাইজেশন শুরু হচ্ছে, এবং এই র্যাডিক্যালাইজেশন শুরু করে করে এই চিকিৎসকদেরকেই কি কিন্তু একেবারে আত্মঘাতী জঙ্গির পর্যায়ে তারা নিয়ে যাচ্ছেন। যেটা কিন্তু এখান থেকে প্রশ্নটা যে এই যে এডুকেটেড যারা, ঠিক এরকম আগেও অনেক নিদর্শন রয়েছে যারা জঙ্গি, কিন্তু ডাক্তার যারা, জীবন বাঁচানো যাদের কাজ, সেই চিকিৎসকরাই এখন এই ঘটনায় দেখা যাচ্ছে কোথাও গিয়ে মৃত্যুদূত। একেবারেই দেখো, জীবন বাঁচানোর দায়িত্ব যাদের ছিল তাদেরকে মৃত্যুদূত বানানো হয়েছে। এটাই কিন্তু জয়েশের সব থেকে বড় ট্যাকটিক্স এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ দেখো, খুব কমনলি চিকিৎসকদেরকে কিন্তু সাধারণভাবে সন্দেহের ঊর্ধ্বে রাখা হয়, তাদের অনেক জায়গায় তাদেরকে ইজি অ্যাক্সেস দেওয়া হয়। তার কারণ একজন চিকিৎসক, তিনি একজনকে জীবন দানের জন্য যেখানে শপথবদ্ধ রয়েছেন, তিনি কাউকে মারার জন্য এত দুরভিসন্ধি তিনি প্ল্যান করতে পারেন, সেটা অনেকেই ভাবতে পারে না। সেই জায়গাটারই কিন্তু সুযোগ নিয়েছে জয়েশ, এবং শুধু আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে কিন্তু এই মডিউলটাকে তারা ধীরে ধীরে ডেভেলপ করেছে। তার কারণ দেখো, আদিল বা এই উমরের মতো জঙ্গিরা, তাদেরকে চিকিৎসক বলাটা বোধহয় অন্যায় হবে, তার কারণ তাদের জঙ্গি হওয়ার জন্য যে র্যাডিক্যালাইজেশনটা, তার ট্রেনিংটা কিন্তু তাদের কলেজে পড়ার সময়। অবশ্যই প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। আর এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে, একেবারে গাড়িতে বিস্ফোরণের ঘটনা, কোথাও গিয়ে এই আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে দিল্লি, দিল্লির দিলেই আত্মঘাতী বিস্ফোরণ। ছাব্বিশ 11 মুম্বাইয়ে জঙ্গি হামলা, 10-11 দিল্লিতে। সোমবার সন্ধে জঙ্গি হামলায় রক্তাক্ত হলো রাজধানী। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं, मार्केट तक। लोगों की लाशें पड़ी हैं, रोडों पे गाड़ियां फटी पड़ी हैं। एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर। एक बंदा मतलब घायल अवस्था में, मृत्यु हो गई उसकी, वो आके गिरा। मेरी गाड़ी का शीशा तभी टूटा नहीं, शीशा टूटने का मतलब ही नहीं था, वो उछल के आया गाड़ी पे। कौन सी गाड़ी में था जो? ये नहीं पता, वो उधर से आया, जिधर ये ब्लास्ट हुआ उधर से आया उछल के। সামনে লালকেল্লা, পাশেই মেট্রো স্টেশন, কিছুটা এগোলেই চাঁদনি চক মার্কেট, জামা মসজিদ। এই চত্বরে সবসময় ভিড়। সোমবার লালকেল্লা বন্ধ থাকে, কিন্তু চাঁদনি চক বাজার থাকে খোলা। স্বাভাবিকভাবেই এই চত্বরে ভিড়ে ভিড়। এখানেই সোমবার সন্ধে বিস্ফোরণ। একের পর এক গাড়িতে আগুন, রাস্তায় ছিন্ন ভিন্ন দেহ। ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए। मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी, जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। এই সেই গাড়ি, এই গাড়িতেই বিস্ফোরণ। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था,
उसमें एक ये एक्सप्लोजन हुआ है। सारी एजेंसीज जो है दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। গাড়ি নম্বর হরিয়ানা HR26 CE7674। সোমবার দুপুর 3:19 নাগাদ পার্কিং লটে গাড়ি রাখা হয়। এরপর দীর্ঘ অপেক্ষা। 3 ঘন্টা পার্কিং লটেই গাড়িটি দাঁড়িয়েছিল। গাড়ির ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি। সন্ধে 6:30টার পর ধীরে ধীরে গাড়িটি বেরোয়। কিছুটা এগিয়ে সিগন্যালে দাঁড়ায় I-20। ঘড়িতে তখন সন্ধে 6:52। ভিড়ে ঠাসা এলাকা। তখনই বিকট বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। আর দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জন নিহত। বিস্ফোরণের তদন্তে NIA গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহে তারা পৌঁছন এবং আজও ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। বিস্ফোরণের তদন্তে NIA দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের প্রাণ চলে গেছে। বিস্ফোরণের তদন্ত করছে NIA এবং গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করেন তারা। আজও ঘটনাস্থলে যান তদন্তকারীরা। तो हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था। देखिए आप, मैं आपको तस्वीरें दिखा रही हूँ। ये देखिए यहीं पर ब्लास्ट हुआ था। फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं। ये देखिए वो फॉरेंसिक टीम आपको नजर आएगी। ये देखिए फॉरेंसिक टीम जो सभी साक्ष्यों को यहाँ पर खंगाल रही है, क्योंकि जैसा गृहमंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए। जो व्हाइट कोट में आपको लोग दिखाई दे रहे हैं, ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्ष्यों को वहां से इकट्ठा कर रहे हैं। उसके बाद क्या हुआ, कैसे हुआ, देखिए कैमरामैन भी वहां पर है, जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे। तो ये देखिए तस्वीरें आप देखिए, यहाँ पर ये वो जगह है, यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था। भागीरथ मार्केट इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ। ये मेट्रो स्टेशन है, यही टीम है जो यहाँ पर पहुंची है, जो सभी साक्ष्यों को खंगालने का काम कर रही है। तो यहाँ हमारी मौजूदगी न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई। রক্তাক্ত রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে। কেন এই প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রউফ আসগরের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রউফের। ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রউফের। প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি। ভারতে নাশকতার হুমকি রউফ আসগরের। मोहन ये हुआ है यहाँ पर। আমার সহকর্মী অতনু রয়েছে, আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো। অতনু, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই যে রউফের এই অডিও টেপ, তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ? যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এটাকে দেখছে জৈশ-এ মোহাম্মদ। কারণ জৈশ-এ মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি হাফিজ সাইদ হয়ে থাকে, তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাফিজ সাইদের ভাই এই রউফ আসগর মাস্টারমাইন্ড সবকিছুর। মানে আমি যদি কান্দাহার বিমান হাইজ্যাক থেকে শুরু করি, পরবর্তীকালে পাঠানকোট, পুলওয়ামা, প্রত্যেকটা ঘটনা, এমনকি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টারমাইন্ড এই রউফ আসগরের একটি ভিডিও বার্তা, অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা রউফ আসগরের কিনা তা প্রমাণিত নয়, তার কারণ এর আগে অপারেশন সিঁদুরে মনে করা হয়েছিল রউফ আসগর মারা গিয়েছে, নিহত হয়েছে। কিন্তু তারপরে রউফ আসগরের নাম হয়তো কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে, বা এটা হতে পারে রউফ আসগর বেঁচে আছে এবং সেই অডিও ক্লিপ ছড়াচ্ছে। কি বলেছিল অডিও ক্লিপে, যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে যতই খরচ করে নিক না কেন ভারত, তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে। দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র।
অস্ত্র, যা দেখে অনেকেরই মনে হচ্ছে, অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোনো লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের গায়ের পিছনে তাহলে জৈশ-এ মোহাম্মদ আছে সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জৈশ-এ মোহাম্মদের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো যেভাবে অপারেশন সিঁদুরে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তারই বদলা হিসেবে তাহলে জৈশ-এ মোহাম্মদ এই অপারেশন করছে না। তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জৈশ-এ মোহাম্মদ সরাসরি নেয়নি, কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যোগসূত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ অতনু। আর দিল্লিতে জঙ্গি হামলা কোথায় হলো? লালকেল্লার কাছে i-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ, আর এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে ওল্ড দিল্লিতে গাড়িটা ঢোকে, তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালেই বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে, লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই i-20, এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই i-20-তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন, এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান, তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস, অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে, নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে, সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার, এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে, আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমর নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমর? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে, লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। আর এই বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে দেশের রাজধানী। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছেন। অনেকগুলো প্রশ্ন উঠছে, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধেই কি পাল্টা হামলা? প্রশ্ন উঠছে, এখানেই শেষ নয়, আরো প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে দিল্লিতে নিরাপত্তার নজরদারিতে গাফিলতি। প্রশ্ন 3, গোয়েন্দা নজরদারিতেও কি তাহলে বড় সড় ব্যর্থতা? প্রশ্ন 4, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েনি সন্দেহজনক গতিবিধি? এই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন উঠছে, নাশকতায় পরিকল্পনার ছাপ স্পষ্ট হলেও আজ পায়নি দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে, রাজধানীতে এত বিস্ফোরক ঢুকলো কিভাবে? হাই সিকিউরিটি জোন লালকেল্লার, সেখানে এই ঘটনায় উঠছে প্রশ্ন। আর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছেন। কেন সরব? তার কারণ হাই সিকিউরিটি জোন এই লালকেল্লা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দিনেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটলো। একটা পার্কিং জোন, পার্কিং লটে 3 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকলো, আর গাড়িতেই আত্মঘাতী জঙ্গি অপেক্ষা করলে। এত কিছুর পরেও পুলিশ কিচ্ছু টের পেল না। তারপরও নাশকতা এড়ানো গেল না। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছে। এগুলো খুব স্মল গ্রুপস, মানে 2-3 জন এর স্মল গ্রুপসে কাজ করে, আর একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকে না। এরা এখন উইথ ইন্টারনেট আর মোবাইল টেলিফোনি এটসেট্রা, এখন কমিউনিকেশন
আর ফেসিলিটিস এত ভালো হয়ে গেছে দ্যাট খুব খুব নিজের ফিজিক্যালি ক্লোজ বসে থাকার দরকার এখন এদের নেই। যে রেটে টেকনোলজি অ্যাডভান্স করছে আর কমিউনিকেশন ফেসিলিটিস অ্যাডভান্স করছে, ওইটার একটা অ্যাডভান্টেজ এরা নিতে পারে। আমাদের সিকিউরিটি এজেন্সি এদেরও আর এই আইবি এটসেট্রা এদেরও সতর্কতা বাড়াতে হবে। এখানে যাই এরকম অ্যাক্টিভিটি হয় তার মধ্যে আইএসআই আর পাকিস্তানের হাত আছে, তাছাড়া এখানে এরকম অ্যাক্টিভিটি হতে পারে না আমাদের দেশে। কিছুদিন আগেই ইঙ্গিত পাওয়া গেছিল যে জৈশ-এ মোহাম্মদ কিছু পোস্টার্স বের করেছিল, থ্রেটনিং পোস্টার্স কাশ্মীরে। ওইটার সূত্র ধরে যে লিঙ্ক পেয়েছে ওটা ফরিদাবাদের একটা ডক্টর এর কাছে। এত তাড়াতাড়ি একটা এফেক্টে আনবে এটা হয়তো দিল্লি পুলিশ বা যারা ইনভেস্টিগেশন করছিল তারা হয়তো এটা করতে পারেনি। তো হাই অ্যালার্ট সব জায়গায় হয়ে গেছে। যেই ইন্টেন্সিটির জিনিস ধরা পড়েছে সেটা অনেক বড় একটা কিছু করতে পারত। তো ওইটা আমার মনে হয় আপাতত একটা হল্ট হয়েছে। আর এই জঙ্গি হামলায় দিল্লি রক্তাক্ত, দোষীদের রেয়াত নয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। জঙ্গি ষড়যন্ত্রের শিকার খুঁজে শাস্তির হুঁশিয়ারি মোদীর। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দেশের রাজধানীতে জঙ্গি হামলা, নিরাপত্তা নিয়ে কংগ্রেসের প্রশ্ন, জবাব দিতে হবে কেন্দ্রকে, তোপ কংগ্রেসের। खैर प्रधानमंत्री तो भूटान चले गए, लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, देश के मन में बहुत सवाल हैं। उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। দিল্লিতে বিস্ফোরণ প্রশ্নে নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নজরদারিতে সিটের দাবি অভিষেকের। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, সেখানে কিভাবে নিরাপত্তার ত্রুটি, প্রশ্ন অভিষেকের। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের প্রসঙ্গ টেনেও খোঁচা। যারা দায়িত্বে রয়েছেন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে? পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। আর বিরোধীদের পাল্টা নিশানা বিজেপির। যখন ইউপিএ সরকারের অংশ
মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলার? करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक्सप्लोजन हुआ है। i20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया। ब्लास्ट बहुत तेज हुआ था कि कान भी सुन पड़ गए थे और यहाँ उड़ के बंदों के हाथ पैर उड़ के यहाँ तक गिरे हैं। ब्लास्ट इतना जबरदस्त था कि मंदिर के झूमर तक सारे हिल गए। यहाँ की जो गर्दन गिरी है ऐसा लगा फुटबॉल गिरी है। सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा।